গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসের এনআইএস এইচএসের ইতিহাসের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টির নাম হচ্ছে ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলন। এখন আমরা আলোচনা করব ভারতবর্ষের বেশ কিছু জাতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পর তার প্রথম 20 বছরের অর্থাৎ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত তার যে কর্মধারা বা কর্মপদ্ধতি, সেটা বিশেষ করে এটাকে নরমপন্থীদের কর্মপন্থা বলা হয়ে থাকে। আজকে আমরা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে তার পরবর্তী সময়ে যে সমস্ত জাতীয়তাবাদী আন্দোলনগুলো একের পর এক সংগঠিত হয়েছিল সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা বলবো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে। আমরা সকলেই জানি যে 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে 72 জন সঙ্গী নিয়ে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় যে সমস্ত নেতৃবৃন্দ ছিল তাদেরকে আমরা নরমপন্থী হিসাবে জানতে পারি। পরবর্তী সময়ে অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেসের ভাঙন ধরে, নরমপন্থী চরমপন্থী দুইভাবে ভাগ হয়ে যায়। সেই সমস্ত বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং তার পরবর্তী সমস্ত বিষয়গুলো। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় যে সমস্ত নেতৃবৃন্দ ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফিরোজ শাহ মেহতা, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বদরুদ্দিন তায়েবজি এবং রমেশচন্দ্র দত্ত। 1875 সাল থেকে 1885 সালের মধ্যে কতিপয় রাজনৈতিক সমিতিও গঠিত হচ্ছিল। কলিকাতার দ্বারকানাথ গাঙ্গুলি, পুনা রানাডে ও জি.ভি. যোশী, বোম্বাইয়ের কেটি, তেলাং এবং মাদ্রাজের বেশ কিছু নেতৃবৃন্দ এই সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর যে সমস্ত প্রাথমিক কার্যাবলীগুলো আমরা শুরু করেছিলাম সেগুলির মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কার্যাবলী আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমত আমরা যে কার্যাবলীটা বলতে পারি সেটা হচ্ছে যে ভারতীয়দের অনুকূলে তুলো আমদানি এবং শুল্ক নির্ধারণ। 2 নম্বর হচ্ছে সরকারি চাকুরির ভারতীয়করণ। 3 নম্বর হচ্ছে ব্রিটিশ সরকারের আফগান নীতির বিরোধিতা। 4 নম্বর হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং ছাপাখানার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার বিরোধিতা। এই সমস্ত কার্যাবলী বা এই সমস্ত কর্ম পদ্ধতিগুলো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর ওই সমস্ত নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরেছিল। এবং এইভাবে জাতীয় কংগ্রেসের বেশ কিছু কার্যকলাপ চলতে থাকলো। তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথমে ভারতীয় প্রতিনিধিদের আরও ক্ষমতা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ এবং স্থানীয় আইন পরিষদের সংস্কার। জাতীয় কংগ্রেসের বেশ কিছু কার্যাবলী এবং বেশ কিছু উদ্দেশ্য বা তাদের ইশতেহারে বেশ কিছু জিনিস প্রকাশ করা হলো। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ভারতীয় প্রতিনিধিদের আরও ক্ষমতা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ এবং স্থানীয় আইন পরিষদের সংস্কার, এটা তাদের একটা ইশতেহার ছিল। 2 নম্বর তারা বলেছিল যে ইংল্যান্ড ও ভারতে যুগপৎ পরীক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে সকল সিভিল সার্ভিসের ভারতীয়করণ। 3 নম্বর হচ্ছে যে অরণ্য আইন ভারতবর্ষের মানুষের ক্ষতি করছে তার পরিবর্তন। আর 4 নম্বর হচ্ছে আসামের চা বাগানে চুক্তি শ্রমের বিরুদ্ধে প্রচার সংগঠিতকরণ। তাহলে আমি যে সমস্ত জাতীয় কংগ্রেসের ইশতেহারগুলো প্রকাশ করলাম বা জাতীয় কংগ্রেসের কার্যকলাপের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ওরা উল্লেখ করেছিল সেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে বা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। সুতরাং জাতীয় কংগ্রেসের প্রথম পর্যায়ে কার্যাবলীর মধ্যে এগুলো আসে। সুতরাং আমি এগুলোকে আরও বলছি, ভালো করে শুনবে। ভারতীয় প্রতিনিধিদের আরও ক্ষমতা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ এবং স্থানীয় আইন পরিষদের সংস্কার। 2 নম্বর হচ্ছে ইংল্যান্ড ও ভারতে যুগপৎ পরীক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে সকল সিভিল সার্ভিসের ভারতীয়করণ। 3 নম্বর হচ্ছে যে অরণ্য আইন ভারতবর্ষের মানুষের ক্ষতি করছে তার পরিবর্তন। 4 নম্বর হচ্ছে আসামের চা বাগানে চুক্তি শ্রমের বিরুদ্ধে প্রচার সংগঠিতকরণ। এবার এই সমস্ত ইশতেহারগুলো প্রকাশের পর ব্রিটিশ সরকারের মনোভাব কীরকম দেখা যাচ্ছে না, ধীরে ধীরে সামনের সারিতে এসে হাজির হচ্ছে তরুণ নেতারা, যারা উপলব্ধি করছে যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার দ্বারা ভারতবর্ষের কোনো প্রকার নির্দিষ্ট হিত সাধন হবে না এবং ঔপনিবেশিক শাসনের অবসানই হলো একমাত্র উপায়।
যার দ্বারা ভারতবর্ষ অগ্রগতি হতে পারে। এইভাবেই সৃষ্টি হয়েছিল একদল নতুন নেতার, যারা নিন্দা করেছিলেন নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে। অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার দত্ত, লালা লাজপত রায়, বি.জে. তিলক ছিলেন নতুন উদ্ভূত নেতা, যারা স্বদেশী ও স্বরাজের লক্ষ্যে পৌঁছাবার জন্য সমর্থন পাওয়ার জন্য অনুসন্ধান চালিয়েছিলেন। তাহলে আমি যাদের নাম করলাম এরা হচ্ছে চরমপন্থী নেতা, জানতে পারলাম। এখন কথা হচ্ছে, জাতীয় কংগ্রেসের ইশতেহারে যে সমস্ত কার্যকলাপগুলো প্রকাশ করা হলো, এই কার্যকলাপগুলি জাতীয় কংগ্রেসের প্রাথমিক পর্যায়ের বা জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের কার্যকলাপের মধ্যে কিন্তু পড়ে। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে এই যে প্রথম 20 বছর হয়ে যাওয়ার পর জাতীয় কংগ্রেসের কার্যাবলীতে কিন্তু অনেকটা পরিবর্তন আসে, এবং তার পরবর্তী সময় থেকে কি জাতীয় কংগ্রেসে চরমপন্থীদের একটা আধিপত্য প্রকাশ পায় এবং কার্যাবলীতে একটা ব্যাপক পরিবর্তন আসে। এরপর আমরা একের পর এক জাতীয়তাবাদী আন্দোলনগুলো নিয়ে আলোচনা করব। এক হচ্ছে স্বদেশী ও বয়কট আন্দোলন, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্বদেশী ও বয়কট আন্দোলন এবং চরমপন্থী রাজনীতি। 1825 সাল থেকে 1905 সালের মধ্যবর্তী পর্ব নরমপন্থীদের কাল বলেই পরিচিত। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কার্জন 1905 সালে বাংলাকে ভাগ করার কথা ঘোষণা করেছিলেন। সেই সময় বাংলাদেশ বর্তমানের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসাম নিয়ে গঠিত ছিল। এর সঙ্গে অন্তর্ভুক্ত ছিল বর্তমানের বাংলাদেশ নামক রাষ্ট্রটি। এটা ছিল বাস্তবিক পক্ষে একটি অত্যন্ত বৃহৎ প্রশাসনিক সংস্থা। যাই হোক, যে পদ্ধতিতে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা ছিল পরিষ্কারভাবে ব্রিটিশের বিভেদ নীতির পরিচায়ক। অর্থাৎ এখানে চরমপন্থী রাজনীতিটা এবং 1825-1905 খ্রিস্টাব্দের পর, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দের পর থেকে যে লর্ড কার্জনের যে বঙ্গভঙ্গ যে পরিকল্পনা, এবং এই সময় থেকে কিন্তু চরমপন্থী রাজনীতির উত্থান, সেটাই কিন্তু এই বঙ্গভঙ্গের সঙ্গে একটা সম্পর্কযুক্ত। কারণ যেহেতু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে একের পর এক সমস্ত রকম জাতীয় আন্দোলনগুলোকে আলোচনা করা হচ্ছে, আমি জাস্ট এদের নামগুলো এবং দু চার কথা এটা বলে আমাকে সমস্ত চ্যাপ্টারটা শেষ করতে হচ্ছে। তোমাদের যদি কারো বেশি কিছু জানতে ইচ্ছা করে বা কিছু জানার থাকে, অবশ্যই প্রতিষ্ঠানে এসে সেখান থেকে ভালো করে জানবে এবং বই অবশ্যই ফলো করবে। কারণ একটা ক্লাসে তো এতগুলোকে বিস্তারিতভাবে বলা সম্ভব নয়, তাই আমি সমস্ত রকম জাতীয় আন্দোলনের নামগুলো করে মানে কোনো রকমভাবে দু চার কথা বলে আমি বেরিয়ে যাচ্ছি। এরপর হচ্ছে যে ভারতবর্ষে এবং বিদেশে বিপ্লবী আন্দোলনের প্রথম পর্ব। কারণ ভারতবর্ষের ক্ষেত্রে আন্দোলনের কতগুলি পর্বে ভাগ করা যায়, সেই পর্বগুলো কিন্তু, এবং শুধুমাত্র ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে যে ভারতবর্ষের বাইরে থেকেও মানে যে আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল সেটাও কিন্তু এখানে রয়েছে। তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে হোমরুল আন্দোলন। হোমরুল আন্দোলনটা কীরকমভাবে, মানে এবার একটা কথা হচ্ছে যে কি, যে সমস্ত আন্দোলনগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেটা কত খ্রিস্টাব্দে হয়েছিল, সেই আন্দোলনের নেতৃবৃন্দ কারা ছিল এবং সেই আন্দোলনটা কতটা প্রভাব বিস্তার করেছিল, কী হয়েছিল, জাস্ট এতটুকু আমি আলোচনা করছি। কিন্তু এর থেকে বেশি জানতে চাইলে অবশ্যই তোমরা প্রতিষ্ঠানে এসো এবং বইপত্র নোটপত্র সংগ্রহ করো। এখন আমরা বলবো হোমরুল আন্দোলন। আমরা জানি যে 1908 সাল থেকে 1914 সাল পর্যন্ত কারাগারে ছিল বালগঙ্গাধর তিলক। এই যে তিলক যখন মানে কারাগারে বন্দী ছিল, কারাগার থেকে মুক্ত পাওয়ার পর তিনি কিন্তু হোমরুল লীগ বা হোমরুল আন্দোলন কিন্তু গঠন করছেন। 1914-15 সালের মধ্যে স্বদেশী আন্দোলন, তারপরে বিপ্লবী আন্দোলনকে প্রভাবিত করার মাধ্যমে তারা নিজেদেরকে যুক্ত রেখেছিলেন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যানি বেসান্ত এবং তিলকের হোমরুল আন্দোলন জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। তিলক কংগ্রেসের মধ্য থেকে তার হোমরুল লীগের মাধ্যমে সকল প্রকার বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছিলেন। এই স্বায়ত্তশাসন লীগ 1916 সালের এপ্রিল মাসে স্থাপিত হয়েছিল। অর্থাৎ এখানে অ্যানি বেসান্ত এবং বালগঙ্গাধর তিলকের যে হোমরুল আন্দোলন যে গঠন, এটাও কিন্তু জাতীয় আন্দোলন বা জাতীয় আন্দোলনের মূল ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়েছিল বলেও মানে সেটাকেও কিন্তু জাতীয় আন্দোলনের একটা ধারা হিসেবে ধরা হচ্ছে। ঠিক এরপর আমরা চলে যাব গান্ধীবাদী আন্দোলনগুলো। অর্থাৎ গান্ধীজির যে সমস্ত আন্দোলনগুলো শুরু করেছিলেন এবং একের পর এক এখানে খিলাফত আন্দোলনের পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে গান্ধীবাদী আন্দোলনগুলো, এবং সেটা শুরু হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন দিয়ে এবং শেষ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন দিয়ে। এই পিরিয়ডটা কিন্তু একটা লম্বা বা বড় পিরিয়ড। আমি শুধুমাত্র আন্দোলনের নামগুলো এবং আন্দোলন সম্পর্কে দু চার কথা বলবো, কিন্তু এইভাবে তো সম্ভব নয় একটা ক্লাসে সব কিছু নেওয়া, কারণ আর এইভাবে কিন্তু, সুতরাং তোমরা অবশ্যই কিন্তু ক্লাস প্রতিষ্ঠানে এসো এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে নোটপত্র এবং বইটা অবশ্যই ফলো করো। তো আজকে গান্ধীবাদী আন্দোলনের প্রথম যেটা আন্দোলন সেটা হচ্ছে তোমার অহিংস অসহযোগ আন্দোলন। অহিংস অসহযোগ আন্দোলনের পর
আমাদের আইন অমান্য আন্দোলন। অহিংস অসহযোগ আন্দোলনটা একটু আলোচনা করি। অহিংস অসহযোগ আন্দোলন হচ্ছে যে তোমার 1919 সালে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার ভারতবাসীকে কিন্তু আশাহত করেছিল, কারণ ভারতবাসীরা ভাবতেন যে সংস্কার নীতির ফলে ভারতীয়রা সরকারে অংশ নিতে সমর্থন হবেন, কিন্তু যেহেতু তাদেরকে সেরকমভাবে তাদের আশাটা পূরণ হয়নি, সেই কারণে কিন্তু গান্ধীজি এই অহিংস অসহযোগ আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন। এছাড়া জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য নিয়োজিত হান্টার কমিটির রিপোর্ট জমা হওয়ার পর যে সমস্ত বিষয়গুলি চরমে উঠেছিল, সেটাও কিন্তু এই অহিংস অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে একটা বড় ব্যাপার। এ বিষয়ে সেনাপতি ডায়ারের কাজকর্ম এবং সকল প্রকার দমন পীড়নকে সমর্থন জানানো হয়েছিল। এই বিবরণ সকল ভারতীয়দেরকে ক্ষিপ্ত করে তুলেছিল এবং পরবর্তী প্রতিবাদী আন্দোলনের জন্য মুহূর্তটি সুপরিণত হয়েছিল। সেই মুহূর্তে গান্ধী এক অহিংস অসহযোগ আন্দোলনের কথা চিন্তাভাবনা করেছিলেন। এই অসহযোগ আন্দোলন ছিল স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সকল শ্রেণীর ভারতবাসীর পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। গান্ধীজি 3টি সুনির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে আন্দোলন সূচনা করেছিলেন। এক হচ্ছে খিলাফত অপরাধ, 2 হচ্ছে পাঞ্জাব অপরাধ, আর 3 নম্বর হচ্ছে স্বরাজ। অর্থাৎ এখানে যে অহিংস অসহযোগ আন্দোলনটা মানে সংগঠিত হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনে যেটা ভারতবর্ষের আশা করেছিল, সেটা কিন্তু তাদেরকে সেই আশা কিন্তু তাদের পূরণ হয়নি। 2 নম্বর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যে জেনারেল ডায়ার যে অত্যাচারটা করেছিল, সেটাকে ব্রিটিশ পক্ষ সমর্থন করে এবং তার বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ নেওয়া হয়নি, ফলে গান্ধীজির মনে কিন্তু একটা ক্ষোভ জমা হচ্ছিল। এবং পাঞ্জাবের যে আন্দোলন বা পাঞ্জাবের যে অপরাধ, এই যে 3টে বিষয়কে নিয়ে গান্ধীজি কিন্তু অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। এই অহিংস অসহযোগ আন্দোলনের মানে কিন্তু গান্ধীবাদী আন্দোলনের প্রথম ধারাটা কিন্তু সূচনা হলো জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে। এরপর আমরা দেখব আইন অমান্য আন্দোলন, তারপরে দেখব ভারত ছাড়ো আন্দোলন। আজকের এই ক্লাসে আমি অহিংস অসহযোগ আন্দোলন পর্যন্তই মানে বলবো, এবং আজকে এই ক্লাস এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনটা নিয়ে অন্তপক্ষে একটু হলেও আলোচনা করব, কারণ আজকে আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনের যে পরিধি বা বিস্তার, সেটা অনেকটাই বেশি। তো সেই কারণে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী কোনো একটা ক্লাসে আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এই গান্ধীবাদী আন্দোলন চলাকালীন সময়ে একটা বিখ্যাত বা ইতিহাসের স্থানাধিকারী একটা বিখ্যাত ঘটনা হচ্ছে সাইমন কমিশনের ভারতবর্ষ আগমন এবং সাইমন কমিশন বয়কট। 1928 সালের 3রা ফেব্রুয়ারি, যেদিন সাইমন কমিশনের সদস্যবৃন্দ ভারতবর্ষে এসেছিলেন, সেই দিন ভারতবর্ষের গুরুত্বপূর্ণ শহর ও নগরে হরতালের ডাক দেওয়া হয়েছিল। কমিশনের বিরুদ্ধে মিছিল ও শোভাযাত্রা সহজে কালো পতাকা প্রদর্শিত হয়েছিল। ব্যানার, প্ল্যাকার্ড ও ঘুড়িতে লিখে দেওয়া হয়েছিল, সাইমন ফিরে যাও। কমিশন যেখানে গিয়েছে সেখানে কালো পতাকা দেখানো হয়েছিল। বলা বাহুল্য, পুলিশি অত্যাচার ছিল কঠোর ও নির্দয়। শোভাযাত্রা আক্রান্ত হয়েছিল এবং খ্যাতনামা নেতাদেরও বন্দী করা হয়েছিল। লাহোরে চরমপন্থী নেতা লাজপত রায় সংবেদনহীনভাবে আক্রমণ করা হয়েছিল। প্রবীণ এই নেতাকে লাঠি দিয়ে মারা হয়েছিল এবং কয়েকদিন পর তিনি মারাও গিয়েছিলেন। ফলে যারা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। এই সময়ে কংগ্রেসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি পরিলক্ষিত হয়েছিল। ঘোষণা করা হয়েছিল পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা, যা হবে কংগ্রেসের উদ্দেশ্য। পূর্ণ স্বাধীনতার অর্থ হল ব্রিটিশের সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিভাজন। এই যে সাইমন কমিশনের ভারতবর্ষে আগমন এবং তার যে সাইমন কমিশনকে বয়কট, এটাও কিন্তু চরমপন্থী রাজনীতির একটা পরিচায়ক এবং এটাও কিন্তু ওই জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যেই পড়ে যায়। তো 1930 সালের জানুয়ারি মাসে ভারতবর্ষের সর্বত্র একই শপথ কিন্তু গ্রহণ করা হলো। দেশের অভ্যন্তরে বোম্বাই, নাগপুর অঞ্চলে রেলওয়ে ধর্মঘট ডাকা হলো, যার নেতৃত্ব দিয়েছিল কমিউনিস্ট দল। কংগ্রেসও সেই সময়ে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল। সেই আন্দোলনের মূল বিষয় ছিল খাজনা অনাদায়ী রাখা। এই আন্দোলন চূড়ান্ত মাত্রায় গিয়েছিল। 31 জানুয়ারি তৎকালীন ভাইসরয় আরউইনকে একটি চরমপত্র পাঠানো হয়েছিল। সেই চিঠিতে কিন্তু পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ সম্বন্ধে কিছু উল্লেখ ছিল না। সুনির্দিষ্ট 11টি দাবি সেখানে উল্লেখ করা হয়েছিল, যে দাবিগুলো ঔপনিবেশিক সরকারের কাছ থেকে চাওয়া হয়েছিল। তন্মধ্যে একটি দাবি ছিল লবণের উপর খাজনার বিলুপ্তিকরণ এবং লবণ প্রস্তুত করার ক্ষেত্রে সরকারের একচেটিয়া অধিকার হ্রাস। দাবিগুলির মধ্যে আরও ছিল জমির উপর 50% খাজনা হ্রাস,
বস্ত্রশিল্প রক্ষা করা, সেনাবাহিনীর জন্য খরচের 50% হ্রাস এবং সরকারি চাকুরিজীবীদের বেতন হ্রাস প্রভৃতি। এখানে জাতীয় কংগ্রেসের যে সমস্ত কার্যাবলীর মধ্যে এখানে এই যে সাইমন কমিশন, ভারতবর্ষে আগমন এবং বয়কট, এটাও কিন্তু জাতীয় কংগ্রেসের একটা কার্যাবলীর মধ্যে পড়ে। বিশেষ করে চরমপন্থী রাজনীতি কিন্তু চরমপন্থী রাজনীতির একটা পরিচায়ক বা চরমপন্থী রাজনীতির যে কার্যকলাপের যে পরিচয় সেটা কিন্তু এই সাইমন কমিশনকে বয়কট করার ক্ষেত্রে কিন্তু দেখা যায়। বিশেষ করে লালা লাজপত রায় যখন সাইমন কমিশনের বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং পুলিশের লাঠির আঘাতে তিনি যখন মারা যাচ্ছেন, সেটা অবশ্যই জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতৃবৃন্দদের চরমপন্থী রাজনীতির পরিচয়ক অবশ্যই। এরপর সাইমন কমিশন মানে বয়কটের পর শুরু হয়ে যাচ্ছে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন গান্ধীজি নেতৃত্বে পরিচালিত একটা বড় আন্দোলন। এই আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন, এই দুটি আন্দোলন পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম।